অল অফ মাই স্টুডেন্ট। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ছুটি উপভোগ করছো এবং মন দিয়ে পড়াশোনাটাও করছো, ঠিক আছে। আজ আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে শুনবে। আমাদের 2022 সালে যে এইচএস পরীক্ষা হবে, ঠিক আছে, সেই এইচএসে সম্ভাব্য কোশ্চেন কি আসতে পারে তার একটা আমি সাজেশান করেছি, যেটা 100% আসবে এই ধরনের আমি সাজেশান তৈরি করেছি। তার সঙ্গে সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল, হ্যাঁ আমি এইগুলো অর্থাৎ জেমিন অথবা জেই, হ্যাঁ WBJEE, IIT এর কি প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো সম্ভাব্য একটা আমি সাজেশান তৈরি করেছি। তোমরা অবশ্যই এই সাজেশানটা দেখলে তোমাদের খুব উপকার হবে এবং এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা 100% নিশ্চিত, ঠিক আছে। তো আমি অনেকটা খেটে তোমাদের জন্য আমি এই প্রশ্নগুলো রেডি করেছি, তোমরা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, কথা না বলি সরাসরি চলে যাক। প্রথম আসছে তড়িৎ দ্বিমেরু কাকে বলে, এটা এই যে আসতে পারে। তড়িৎ দ্বিমেরু কাকে বলে আমি এর আগে তোমাদের পড়িয়েছি, আমার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তড়িৎ দ্বিমেরু কাকে বলে না, দুটি সমপরিমাণ বিপরীত তড়িৎধর্মী আধান একটি নির্দিষ্ট দূরত্ব থেকে যে সিস্টেম, যে সংস্থা তৈরি করে তাকে তড়িৎ দ্বিমেরু বলে, ঠিক আছে, বা ইলেকট্রিক ডাইপোল বলে, ঠিক আছে। তাহলে টু ইলেকট্রিক অপোজিট চার্জ অ্যান্ড সেম কোয়ান্টিটি সেপারেট এ ফাইনাইট ডিস্টেন্স মেক এ ইলেকট্রিক ডাইপোল, ঠিক আছে। আর ইলেকট্রিক ডাইপোল এটা অবশ্যই একটি ভেক্টর রাশি, হ্যাঁ। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অবশ্যই একটি ভেক্টর রাশি, ঠিক আছে। তার ঐমিক কোণ দিক হয় নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ। তাহলে এটা আমার হয়ে গেল, তড়িৎ দ্বিমেরু একবার হয়ে গেল। এবার আসছি 1 ভোল্ট সমান কত স্টার্ট ভোল্ট, এটা আমরা জানি। ভোল্ট আর স্টার্ট ভোল্টের সম্পর্কে এটা আমরা জানি, কত জানি না, 1 স্টার্ট ভোল্ট সমান 300 ভোল্ট, তাই না। এটা পেয়ে যাবে। এটা কত হবে, এর অ্যান্সারটা কত হবে, 1 ভোল্ট সমান 300 স্টার্ট ভোল্ট। ওয়ান ভোল্ট সমান 300 স্টার্ট ভোল্ট, ঠিক আছে। এটা তোমার পেয়ে যাবে। এবার আসছে পি ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই সুষম তড়িৎ ক্ষেত্রে রাখলে তার তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক কত হবে, এটা আমরা জানি, এটাও পড়ানো আছে, তোমরা ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, দেখে নেবে। অর্থাৎ যখন একটি সুষম তড়িৎ দ্বিমেরু সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ দ্বিমেরু রাখা হবে তখন সেটা টর্ক ফিল করবে, ঠিক আছে। সেই টর্কটা কত হয়, টর্ক সমান এইটা হবে, টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই, কত হবে, পি ক্রস ই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই অপশনটা হবে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট আসছি 2 কুলম্ব ইলেকট্রন, 2 কুলম্ব আধানের ইলেকট্রন সংখ্যা কত। তা এটা আমরা তো খুব সহজ আমরা জানি, অঙ্কটা করলে বুঝতে পারবো যাবো কোন সূত্র হবে না, কিউ সমান এন। তাহলে এন সমান কত হচ্ছে কিউ বাই ই, তার মানে কিউ কত 2, ই কত একটা ইলেকট্রন 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -90। মানে এটা যদি ভাঙি তাহলে কত হবে, উপর ধরে 200 দিলাম, নিচে কত হলো 16 ইনটু 10 টু দি পাওয়ার ধরো 800 দিলাম, ঠিক আছে। এখান থেকে একটা শূন্য নিলাম, একটা শূন্য না, আর 1.6 মানে একটা শূন্য করে 16 করে নিয়েছি, তাই তো। এটা তাহলে কত হবে, ভাগ করা, তা 16 কে 16, ঠিক আছে। 4 এ 20, 40, 16 দুনে 32, 8 40, 16 80 হবে। 32 থেকে 40 দিলে 8 80, 16 পাচ্ছে 80, তাহলে 12.5 ইনটু 10 টু দি পাওয়ার 80, ঠিক আছে। তাহলে কোন অ্যান্সারটা হবে, 12.5 ইনটু 10 80, তাই এটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে 12.5 ইনটু 10 80, এটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এবার আসছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংখ্যা। তো পরাবৈদ্যুতিক সমস্যা খুব সোজা, কাকে বলেছি আমরা না, পরাবৈদ্যুতিক ধ্রুবকটাকে আমরা বলছি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, কে সমান কি বলছি, এপসাইলন্স বাই এপসাইলন্স নট। তার মানে কি, প্রদত্ত মাধ্যমে তড়িৎভেদ্যতা ও শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার অনুপাতকে বলা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। কি বলবো না, প্রদত্ত মাধ্যমে তড়িৎভেদ্যতা ও শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার অনুপাতকে বলা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে কি বলবো না, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, না প্রদত্ত মাধ্যমে তড়িৎভেদ্যতা ও শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা,
তাহলে প্রদত্ত মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। এটা হয়ে গেল। বায়ুতে রাখা কোনো মাধ্যমে বা বায়ুতে রাখা কোনো পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। তাহলে আমাকে কি বের করতে হবে না, এখানে আমাকে বের করতে বলেছে যদি সিগমা হয় তাহলে ওই বিন্দুতে প্রাবল্যতা বলতে তড়িৎ ক্ষেত্র পাবলো কত। এটা সহজ জায়গা আমরা খুব জানি যে ই সমান সিগমা বাই এপসাইলন নট। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, ই সমান সিগমা বাই এপসাইলন। এটা হয়ে গেল। তড়িৎ ফ্লাক্সের একক কোনটি হবে, অবশ্যই এইটা হবে। কোনটা হবে, ভোল্ট পার মিটার, এটা হবে। কেন, দেখো আমরা কি জানি ফাই সমান কি ই এস, ই ধরে ইএস, কথা বলছি ইএস, তাই তো। তাই ইএস যদি হয় ই সমান কি হবে, ই একক কি ভোল্ট পার মিটার, আর এস কি মিটার স্কয়ার। তাহলে কেটে গেলে কি হবে ভিএম। তাহলে কোনটা आंसरটা হবে, ভোল্ট পার মিটার। ঠিক আছে, তো এটা বোঝা গেল। তাহলে এবার পরবর্তী কোশ্চেন আসছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন কি বলছে, গাউসের উপপাদ্য বিবৃতি করো। তাহলে গাউসের উপপাদ্য আমরা জানি কোনো বদ্ধতলের ক্ষেত্রে মোট তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধতলের অভ্যন্তরে মোট আধানের 1/ε গুণ, তাই তো নাকি। অর্থাৎ শুধু এটা কি হয় যে ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। কিউটা কি, কিউটা হচ্ছে বদ্ধতলের মোট আধান, আর ফাইটা কি তড়িৎ ফ্লাক্স। এটা আমরা জানি, তো এটা পড়ানো হয়েছে, তোমার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। ঠিক আছে, তাহলে কোনো বদ্ধতলের ক্ষেত্রে মোট তড়িৎ ফ্লাক্স বদ্ধতলে মোট যে আধান রয়েছে তার 1/ε গুণ। ঠিক আছে, এবার বলেছে সমবিভব তলের উপর আর ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে প্লাস কিউ আধান নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ কত। দেখো সমবিভব তলের মধ্যে কোনো আধানকে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যেতে হলে কোনো কার্য কি করতে হয়, কোনো কার্য করতে হয় না। এক্ষেত্রে কৃতকার্য কত হবে, শূন্য হবে। কৃতকার্য কত হবে, শূন্য হবে, তাই না। অর্থাৎ কি জানাচ্ছি তাহলে এখানে ডিডব্লিউ সমান কত হবে, তাহলে কিউ ইন্টু ডিভি। এবার ডিভি সমান কত, 0। তাহলে কত হচ্ছে, তাহলে কিউ ইন্টু 0 মানে কত, 0। তাহলে কৃতকার্য কত হবে, তাহলে উত্তর কৃতকার্য কত হবে, তাহলে কৃতকার্য কত হবে, শূন্য হবে। কত হবে, শূন্য হবে। কৃতকার্য কত হবে, শূন্য, তাই না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু তোমরা কিন্তু ভালো করে দেখবে, খুব সহজ। দেখো এইভাবে কোশ্চেন আসবে, একটু সামথিং ঘুরিয়ে ফিরে দেবে, কোনোটা সংখ্যা একটু উলট পালট করে দেবে, একদম সেম আসবে। ঠিক আছে, তাহলে সমবিভব তলে কোনো আধানকে এক স্থান থেকে আর এক স্থান নিতে কোনো কার্য করতে হয় না। তাহলে কৃতকার্য কত হবে, শূন্য হবে। এবার বলছে প্লাস কিউ ও মাইনাস কিউ দুটি বিন্দু আধানের জন্য আর দূরত্বে সমবিভব তলটি চিহ্নিত, শূন্য বিভব তলটি চিহ্নিত করো। তাহলে একটা ছবি আঁকা যাক। তাহলে এখানে আছে কত, প্লাস কিউ, এখানে কত আছে, মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে এইখান থেকে আর দূরত্বে, এখানে আর দূরত্ব, এখান থেকে এই আর দূরত্ব, এই দূরত্বটা আর এই দূরত্বটা আর, ধরলাম এই বিন্দুটা কত, আর। তাহলে এটাই হচ্ছে আমার কি হবে, শূন্য বিভক্ত। ঠিক আছে, কি করে আসছে সেটা আমি তখন দেখাচ্ছি। দেখো তাহলে প্লাস কিউ আধানের জন্য আর দূরত্বে বড় আর বিন্দুতে বিভব কত হবে, এই বিন্দুর বিভব কত হবে বলো না, প্লাস কিউর জন্য তাহলে কিউ বাই আর। আবার মাইনাস কিউ আধানের জন্য আর দূরত্বে আর বিন্দুতে
বিভব কত হবে, তাহলে মাইনাস কিউ বাই আর, মাইনাস কিউ বাই আর। তাহলে আর বিন্দুতে মোট বিভব কত, তাহলে এই দুটো যোগ করে দাও, তাহলে কিউ বাই আর প্লাস ও মাইনাস কিউ বাই আর, তাহলে কত দাঁড়াচ্ছে না কিউ বাই আর মাইনাস কিউ বাই আর মানে কত 0। তাহলে কি দাঁড়ালো, তাহলে এই যে ডট ডট লাইনটা, তাহলে এটাই হচ্ছে সমবিভব তল, আমরা শূন্য বিভব তল চিহ্নিত করছি, তাহলে এটাই হচ্ছে শূন্য বিভব তল। কোনটা হচ্ছে, এই তলটা হচ্ছে শূন্য বিভব তল, এই তলটা এইটা হচ্ছে শূন্য বিভব তল, এটা হচ্ছে শূন্য বিভব তল। চিহ্নিত করতে বলেছি, ঠিক আছে, পরীক্ষা আসতে পারে। কোশ্চেনগুলো বারবার বলছি তোমরা খুব কেয়ারফুলি দেখবে, খাতাতে সুন্দর করে নোট ডাউন করবে, অনেক কষ্ট করে বানানো হয়েছে, পরীক্ষা অবশ্যই অবশ্যই আসবে। এইচএসে আসতে পারে, জয়েন্টে আসতে পারে, জিমেনে আসতে পারে, ঠিক আছে, নিটে আসতে পারে, তোমরা দেখবে ভালো করে, কিংবা যারা বিএসসি নার্সিং দেবে তাদের জন্যও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আসছে মুক্ত ইলেকট্রনের গতি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, উত্তরটি কি সত্য না মিথ্যা? ইলেকট্রন তো ঋণাত্মক আধান, তাহলে সে সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে, কোন দিকে যাবে, নিম্ন থেকে উচ্চ। তাহলে উক্তিটা তাহলে কি হবে না, উক্তিটা তাহলে মিথ্যা, তাহলে কি হবে, মিথ্যা হবে। তাহলে ইলেকট্রনের গতি কোন দিক থেকে কোন দিকে হবে না, ইলেকট্রনের মুক্ত ইলেকট্রনের গতি হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে উত্তর কি হবে, যে মুক্ত ইলেকট্রনের গতি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, ঠিক আছে। তাহলে এবার আসছি 2 গ্রাম ভরে একটি বুলেটের আধার পরিমাণ 2 মাইক্রোকুলম। তাহলে কোন বিভব প্রভেদে বুলেটকে ত্বরান্বিত করলে স্থির অবস্থা থেকে এত বেগ অর্জন করবে, ঠিক আছে। তাহলে এখানে বুলেটের ভর কত দেওয়া আছে, তাহলে এম দেওয়া আছে, অ্যানসারটা করছি, এম কত দেওয়া আছে 2 গ্রাম মানে কত 2 × 10⁻³ কেজি। কিউ কত দেওয়া আছে 2 মাইক্রোকুলম মানে কত 2 × 10⁻⁶ কুলম, ঠিক আছে। আর কি দেওয়া আছে, আর ইউ কত দেওয়া আছে 0, ভি কত দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। এই ভিটা কিন্তু বেগ, এই ভিটা কি বেগ, এটা ছোট হাতের বি দিয়ে দেখি, ঠিক আছে। এই ভিটা কি বেগ, একদম খুব সহজ। কোন ফর্মুলাতে আমরা করব, আমরা করব কি না কিউ ভি সমান হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তাহলে বা তাহলে ভি সমান কত হচ্ছে হাফ এম ভি স্কয়ার বাই এ ভিটা হচ্ছে বিভব বাই কিউ, এবার মান বসাও। তাহলে হাফ এম কত 2 × 10⁻³ ভি কত 10 স্কয়ার, তাহলে 10⁻², এ কত 2 × 10⁻⁶, 20⁻⁶, ঠিক আছে। তাহলে এবার কাটাকাটি করো, তাহলে এই 2 কাটা, তাহলে 10⁻⁶, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে হিসেব মতো দাঁড়াচ্ছে, দেখো নিচে 2 থাকবে আর উপরে কত হবে না, উপরে হবে দেখো 10⁻, এটা উপরে হলে তাহলে উপরে 3 উঠবে, তাই তো, মানে আমার 2 নিচে উপরে কত হচ্ছে 10⁻⁶, 10⁻³ উপরে 10 তাহলে 1 লিখে 1টা 2টো 3টে 4টে, এটা 2টো এতে 5টা শূন্য, তাহলে কত হবে এত। কাটাকাটি করে কত আসছে কুলসমান কত আসছে, তাহলে 2 × 5 = 10, তারপরে কটা শূন্য বসবে 1টা 2টো 3টে 4টে, মানে কত প্রায় 50 কিলোভোল্ট। তাহলে তাহলে অপশনে কোনটা আসবে, তাহলে 50 কিলোভোল্ট। কাটাকাটি দেখলে খুব সহজ একদম, তাহলে উত্তরটা আসবে আমার বিল, দেখবে উত্তরটা আসবে, তাই না, খুব সহজ, একদম সহজ। এবার আসছে ই সুষম তড়িৎ ক্ষেত্রে ই আধানকে এম ভর যুক্ত একটি ইলেকট্রন
একটি ইলেকট্রনের তড়িৎ বল ওজনের সমান হলে ই মান কত? বলছে যে তড়িৎ বলটা ওজনের সমান, তড়িৎ বল যা হবে ওজনটা তাই হবে। তাহলে এর মধ্যে ইর মান কোনটা হবে? একদম খুব সহজ, খুব সহজ, খুব সহজ। তাহলে তড়িৎ বল কত? F সমান E ইন্টু ই, আর ওজনটা কি? mg। তাহলে উত্তরটা কোনটা আসছে? তাহলে ই তড়িৎ সমান তাহলে কি আসছে? mg বাই ই। তার মানে কোনটা এর সাথে কোনটা আসবে? mg বাই ই। তাহলে এর দাগেরটা আমার অ্যানসার, এর দাগেরটা আমার অ্যানসার। ঠিক আছে, সবাইকে বরাবর বলছি কোশ্চেনগুলো খুব ভালো করে দেখবে, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে, একদম খুব মনোযোগ সহকারে দেখবে। এবার পরবর্তী কোশ্চেনে আসছি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন কি বলছে? 1 কুলম্ব আধান থেকে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা কত হবে? অপশনগুলো দেওয়া আছে, তার মধ্যে কোনটা হবে? দেখো, 1 কুলম্ব আধান থেকে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা আমরা গাউসের সূত্র থেকে নির্ণয় করতে পারবো। কেন না, অ্যাকচুয়ালি তড়িৎ ফ্লাক্স বলতে আমরা কি বুঝি? তড়িৎ বলরেখার সংখ্যাটাই তো তড়িৎ ফ্লাক্স। একক ক্ষেত্রফলে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যাটাকেই বলছি আমরা তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, যাই হোক, তার এক্ষেত্রে কোন সূত্র আমরা অ্যাপ্লাই করব? না, কোন সূত্রটা হচ্ছে আমাদের কি হবে না, phi = q বাই এপসাইলন, সেখান থেকে আমরা পেয়ে যাব যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। q phi = q বাই এপসাইলন নট। ঠিক আছে, তাহলে তাহলে মানটা বসানো হোক। q এর মান 1 বলেছে, আর phi এর মান কত? 8.85 × 10⁻⁻12। তাহলে কোন অ্যানসারটা ঠিক হবে? তাহলে সি এর থেকে অপশন অ্যানসারটা ঠিক হবে। ঠিক আছে, তাহলে আমার অ্যানসার কোনটা হচ্ছে? তাহলে অ্যানসার তাহলে সিটা হচ্ছে। ঠিক আছে, এবার 1 কুলম্ব সমান কত স্ট্যাট কুলম্ব? 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। ঠিক আছে, 1 কুলম্ব সমান কত স্ট্যাট কুলম্ব? না 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। ঠিক আছে, বারবার বলছি কোশ্চেনগুলো খুব কেয়ারফুলি তোমরা দেখবে। এবার তড়িৎ ক্ষেত্রফল আমরা কি রাশি? এটা তো ভেক্টর রাশি। এই যে কি রাশি? এর অভিমুখ আছে ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে। তাহলে তড়িৎ ক্ষেত্রফল হলো কি রাশি? একটি ভেক্টর রাশি, যার একক কি হচ্ছে? নিউটন, এসআইতে নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি রাশি? এটাও কিন্তু ভেক্টর রাশি, ভেক্টর রাশি। অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার কি হয়? অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। যাই হোক, পরে আসছি। এটা হচ্ছে একক, আরো অনেক একক হতে পারে। ঠিক আছে, q × 12, q × 12 তাহলে তার কি? কুলম্ব পার মিটার হতে পারে। কি হতে পারে? কুলম্ব মিটার। q × 12 তাহলে এটা হতে পারে, অথবা কি হতে পারে? তাহলে p সমান কি? 2qL2, তাহলে কুলম্ব মিটার কি হবে? এটা বা হতে পারে কুলম্ব মিটার, যা হতে পারে। এবার বলছে বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে কিউ আধান আছে। তাহলে এই ঘনটার ভিতরে এই কিউ আধান আছে, নির্গত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? গাউসের সূত্র, কটা তল? 6টা তল, যা 6টা তলে মোট। তাহলে তড়িৎ ফ্লাক্স কি হবে? একদম সহজ। তাহলে phi = আমার যদি কিউ আধান থাকে তাহলে q বাই এপসাইলন নট, এটাই তো হবে। আর যদি বলে প্রতিটা তল দিয়ে তড়িৎ ফ্লাক্স কত, তাহলে কটা তল? 6টা তল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা তল, 6টা তল কি হবে? q বাই 6। যদি বলে এই কর্ণগুলো দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? q, এখানে 8টা কর্ণ, 1 2 3 4 5 6 7 8, 8টা দিয়ে যদি কর্ণ দিয়ে তড়িৎ ফ্লাক্স করতে তাহলে কত হতো? এইটা q বাই এপসাইলন। কত হতো? q বাই এপসাইলন, 8 এপসাইলন। q বাই 8 এপসাইলন হতো। তাহলে এটা হচ্ছে কর্ণ দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স, প্রতিটা কর্ণ দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স। এটা হচ্ছে প্রতিটি তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স, আর 6টি তল দিয়ে ত্রিকান্ত মোট তড়িৎ ফ্লাক্স, তার কথা বলি এটা q বাই এপসাইলন।
তাহলে কোন উত্তরটা হবে আমার কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে, এটা তো গাউসের সূত্র থেকে পেয়ে গেলাম। নেক্সট আসছি, সম ব্যাসার্ধ সম আধানযুক্ত 64টি জলবিন্দু একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত হলে তাদের বৃহৎ ও ক্ষুদ্র বিভবের অনুপাত নির্ণয় করো। মানে একটা 64টা ছোট ছোট জলকণা একটা বড় জলকণা সৃষ্টি করলো, ঠিক আছে, তাহলে ওই একটি জলকণার বিভব আর এই 64টা জলকণা নিয়ে যে বড় জলকণা তৈরি হলো এর দুজনের বিভবের অনুপাত নির্ণয় করতে বলেছে। খুব সহজ। দেখো এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, দেখো তাহলে আমি ধরলাম বড় যে বৃহৎ যে জলবিন্দুটা রয়েছে তার ব্যাসার্ধ ধরলাম বড় হাতের আ, আর ছোট ছোট জলকণা যেগুলো রয়েছে তাদের ব্যাসার্ধ ধরলাম ছোট হাতের আ। তাহলে বড়টার আয়তন সমান 64টার আয়তনের সমান করবো। বড় মানে বৃহৎ যে জলফোঁটাটা রয়েছে বা বৃহৎ যে জলবিন্দুটা রয়েছে তার আয়তন আর 64টি জলফোঁটার আয়তন দুটো সমান করবো। তাহলে সমান করলে কি আসছে দাঁড়াচ্ছে, তাহলে এটা যদি করি আয়তন 4/3 পাই বড় আর কিউব সমান 64 ইন্টু 4/3 পাই ছোট আর কিউব। দেখো সব কেটে যাবে, তার মানে কি দাঁড়াবে, বড় আর কিউব সমান 64 ছোট আর কিউব, মানে কি দাঁড়াচ্ছে বড় আর সমান 4 ছোট আর। তাহলে ক্ষুদ্র বিন্দুর বিভব কত, তাহলে ক্ষুদ্র জলকণার বিভব কত হবে না কিউ বাই আর হচ্ছে বৃহৎ যে জলকণা রয়েছে তার কত হবে, তাহলে বৃহৎ জলকণার বিভব কত হবে, দেখো এটা কিউ বাই কে আর, ঠিক আছে, সেটা কত হবে না তার 64 কিউ, তাই না। দেখো একটি আধান কিউ, তাহলে 64টার মোট আধান কত 64 কিউ, ঠিক আছে নাকি। তাহলে এবার আমি আসছি এবং তার ব্যাসার্ধ কত কে ইন্টু 4 আর হবে কে ইন্টু 4 আর কি, তাই না। বৃহতে তো আমি বড় হাতের আর লিখবো, এখানে বড় হাতের আর লিখবো, বড় হাতের আর জায়গায় কি লিখবো, বড় হাতের আর সমান কত ছোট 4 আর, তাহলে এটা কাটা যাচ্ছে। এটা কত দাঁড়াচ্ছে তাহলে 16 কিউ বাই কে আর। এবার অনুপাত করো, তাহলে কত দাঁড়াচ্ছে, আমি যদি এটাকে ছোট হাতের ভি ধরি এটাকে বড় হাতের ভি ধরি তাহলে কি দাঁড়াচ্ছে বড় ভি ইস টু ছোট ভি সমান কি দাঁড়াচ্ছে না 16 কিউ বাই কে আর ইস টু কিউ বাই কে আর, মানে দাঁড়াচ্ছে কত 16:1, 16:1, ঠিক আছে। খুব সহজ। কি বলছে যে সম ব্যাসার্ধ ও সম আধান যুক্ত 64টি জলবিন্দু একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত হলো, তাহলে বৃহৎ ও ক্ষুদ্র বিন্দুর বিভবের অনুপাত কত, তাহলে 64টির যেটা জলফোঁটা সেটা একসঙ্গে যদি আয়তন আমি তার ব্যাসার্ধ যদি বড় হাতের আর ধরি তার আয়তন এইটা আর 64টি জলকণার আয়তন এইটা, দুটোকে সমান করলে বড় হাতের আর এর সঙ্গে ছোট হাতের সম্পর্ক বেড়ে গেল। ক্ষুদ্র জলকণার বিভব কত হবে কিউ বাই কে আর, এই ছোট হাতের বি দিলাম, আর এটা কত হবে 64 মোট আধান 64, তাহলে 64 কিউ বাই কে বড় হাতের আর এর জায়গায় 4 আর, এটা কত দাঁড়াবে আমার 16 কিউ বাই কে আর, কাটিয়ে দাও, তাহলে কত দাঁড়ালো 16:1। এবারে বলছে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখের দিক নির্দেশ করো। দেখো তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যেদিকে আর তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ তার ঠিক বিপরীত দিকে, তাই না। হ্যাঁ, তাহলে কি লিখতে পারি আমরা না তড়িৎ ক্ষেত্রের অভিমুখ ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে, তড়িৎ ক্ষেত্রে অভিমুখ ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে,
আর হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ আর দ্বিমেরু ভ্রামকের অভিমুখ ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। তাহলে সম্পর্ক কি দাঁড়ালো না তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ও তড়িৎ দ্বিমেরু ভ্রামক দুজনের অভিমুখ পরস্পর কি হচ্ছে বিপরীত। ঠিক আছে, পরস্পর কি হচ্ছে বিপরীত। পরবর্তী কোশ্চেন আসছি, বলছি যে তড়িৎ বিভবের মাত্রিক সংকেত কি, মানে ডাইমেনশনটা বের করতে বলছি। ঠিক আছে, তা তড়িৎ বিভবের ডাইমেনশন বের করতে হচ্ছে খুবই সোজা। কিভাবে হবে না ভি সমান কি হচ্ছে ডব্লিউ বাই কিউ। তাহলে এবার এর মাত্রিক সংকেত তাহলে কি হবে, দেখো ডব্লিউর মাত্রিক সংকেত কি হয় এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 আর কিউ কি আছে আই টি। তাহলে আই আর টি তাহলে অ্যাকচুয়ালি তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে না এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 1। সবাই বুঝতে পারছো খুব সহজ। হ্যাঁ, তাহলে তড়িৎ ফ্লাক্সের তড়িৎ বিভবের মাত্রিক সংকেত পেয়ে গেল। কোন আহিত পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয় শূন্য। কেন কোনো আহিত পরিবাহীর অভ্যন্তরে কোনো আধান থাকে না, আধান সব সময় পরিবাহীর বাইরে পৃষ্ঠে অবস্থান করে। তাহলে যে কোনো আহিত পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে, তাহলে উত্তর তাহলে কত হবে শূন্য হবে। এর উত্তর তাহলে কি হবে, এর উত্তর কত হবে শূন্য হবে। ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে ইলেকট্রন ভোল্ট কি। ইলেকট্রন ভোল্ট কাকে বলে না 1 ভোল্ট বিভব প্রবেদনের মধ্য দিয়ে 1 কুলম্ব আধান নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে বলা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। কি বলা হয়, এটাকে বলা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট নয়, ঠিক 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট কাকে বলা হচ্ছে না 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে বা 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে। তাহলে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে 1 কুলম্ব আধান নিয়ে যেতে যে কার্য করতে হয়, যে কার্য করতে হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলে। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট কাকে বলা হচ্ছে না 1 ভোল্ট একটা তড়িৎ বিভবের মধ্য দিয়ে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে বা তার বিভবটা কত 1 ভোল্ট। তো ওই তড়িৎ বিভবের মধ্য দিয়ে আমি 1 কুলম্ব আধান নিয়ে যাব, তাহলে যে কার্য করতে হয় তাকে বলা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। সেই কার্যটা কত 1 ইভি সমান কত জুল, ক্যালকুলেশনটা করে ফেলো। দেখো 1 ইভি সমান কত হয় দেখো, তাহলে 1 ইভি সমান কি, তাহলে 1 ইভি মানে কত একটা ইলেকট্রনের আধান কত 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব গুণিতক 1 ভোল্ট। এটা কোন সূত্রে করলাম W সমান QV এই সূত্রে করলাম। তাহলে Q মানে একটি ইলেকট্রনের আধান এইটা, V মানে 1 ভোল্ট বলে দিয়েছে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে কত দাঁড়াচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তাই না, তাহলে কত জুল হবে অ্যানসার, তাহলে কত হবে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। পরীক্ষাতে খুব আসে এটা। ঠিক আছে, শর্ট কোশ্চেন আছে। তড়িৎ ফ্লাক্সের এসআই একক, দেখো তড়িৎ ফ্লাক্সের এসআই একক কি হবে, এটা হতে পারে মানে বিভিন্ন হতে পারে। একটা হচ্ছে ভোল্ট
মিটার, এটা হতে পারে। বা তড়িৎ ফ্লাক্স মানে কি, ই এস বা ই এ, ই মানে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যিক কি হতে পারে না নিউটন পার কুলম ইনটু মিটার স্কয়ার, এটা হতে পারে। ঠিক আছে নিউটন মিটার স্কয়ার পার কুলম, ঠিক আছে, এটা হতে পারে আর এটা হতে পারে। দেখো সবকিছু কিন্তু ফর্মুলা থেকে নিলাম, যে ফর্মুলা আমরা শিখেছি সেটা থেকে। ই ফাই সমান ই এ, ফাই সমান ই এ, তাই ই মান তড়িৎ ক্ষেত্র প্রাবল্যতা কি নিউটন পার কুলম, আর এটা কি ক্ষেত্র, ই হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল এবার কি এসে বলতে মিটার, তাহলে ভোল্ট মিটার, এটা তো আগে করালাম। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে, আচ্ছা আগের ভিডিও হয়েছিল না, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলছি আমরা না, একটি তড়িৎ দ্বিমেরুর একটি আধান এবং তড়িৎ দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলা হচ্ছে। এটি একটি ভেক্টর রাশি, এর অভিমুখ ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখে বিপরীত। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলা হচ্ছে না, তড়িৎ দ্বিমেরুর একটি আধান, তাহলে তড়িৎ দ্বিমেরুর একটি আধান ও তাহলে তড়িৎ দ্বিমেরুর একটি আধান এবং ও আধান দুটির মধ্যবর্তী দূরত্বের গুণফলকে, মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। এটা কি রাশি, ভেক্টর রাশি, যেটাকে পি দিয়ে চিহ্নিত করা হয়, পি সমান কিউ টু এল, ঠিক আছে। এবার আসছি একটি অর্ধবৃত্তাকার তলের তলের কেন্দ্রবিন্দুতে কত আছে, কেন্দ্রবিন্দুতে প্লাস কিউ আধান আছে, কি আধান আছে, প্লাস কিউ আধান, ঠিক আছে, এটা বড় হাতের হবে, প্লাস কিউ আধান আছে, ঠিক আছে। তাহলে বলছে যে রাখা হলো, তাহলে ওই তল দ্বারা অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে, তাহলে এই একটা অর্ধবৃত্ত, এই কেন্দ্রবিন্দু আমি কিউ আধান লিখেছি, তাহলে এইভাবে তড়িৎ বলরেখা নির্গত হবে, তাহলে তড়িৎ ফ্লাক্স আমরা এই তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স পাবো। কিন্তু একটা যদি পুরো গোলক হতো তাহলে তড়িৎ ফ্লাক্স কত পেতাম আমরা না কিউ বাই এপসাইলন, যেহেতু অর্ধবৃত্ত তাহলে কোনটা পাবো কিউ বাই 2 এপসাইলন, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার, তাই না। গসের সূত্র থেকে আমরা কি পাই যে ফাই সমান কি পাই কিউ বাই এপসাইলন নট, কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রে কত হবে, অর্ধবৃত্তের ক্ষেত্রে এটাকে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে 5/2 মানে কত হবে q/2 এপসাইলন, ঠিক আছে, বোঝা গেছে। দুটি বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব d এবং বল 9 নিউটন, দূরত্ব 3d হলে তাদের মধ্যে কার্যকারী বলটা কত হবে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে দেখো দুটি বিন্দু আধানের, এখানে আধান দুটো অপরিবর্তিত আছে, শুধু দূরত্বটা বাড়িয়েছো, তাহলে দূরত্ব বাড়ালে তাদের মধ্যে কার্যকারী বল তো কমে আসে, তাই না। কুলম্বের সূত্র কি বলছি, দুটো আধানের মধ্যে যে কার্যকারী বল সেটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না, অর্থাৎ এফ ভ্যারাইজাস 1/d², বা এফ সমান 1/d², তাহলে যদি দূরত্ব বেড়ে যায় বলটা কমে আসবে, তাহলে কি আসছে না, আমি প্রথম ধরলাম এফ সমান আমি সবগুলো ধ্রুবক ধরলাম k/d², এখন এফ প্রাইম কত হচ্ছে আর এটা সমান কত, চলো, আর এফ প্রাইম কত আসছে না, এটা আসছে k/3d², তাই না, তার সমান কত দাঁড়াচ্ছে k/9t²,
এখন এফ সমান কত দেওয়া আছে 9, এফ সমান কত দেওয়া আছে 9 নিউটন। তাহলে এফ প্রাইম সমান কত, তাহলে আমি কি লিখব, এফ প্রাইম সমান কত দেওয়া আছে, তাহলে এটা কে বাই ডি স্কয়ার মানে তো এফ, তাহলে এফ বাই এফ বাই 9, তাহলে এফ এর মান কত, এফ এর মান 9, তাহলে 9 বাই 9 মানে 1 নিউটন। তাহলে উত্তরটা কি দাঁড়াবে, তাহলে দুটি বিন্দু আধানের মধ্যে দূরত্ব ডি, বল 9 নিউটন, দূরত্ব 3 হলে কার্যকারী বল কত হবে, তাহলে উত্তর কি লিখব, কার্যকারী বল হবে কত, কার্যকারী বল হবে 1 নিউটন। তোমরা অবশ্যই কেয়ারফুলি প্রশ্নগুলো দেখবে, খুব ভালো করে মন দিয়ে দেখবে কিন্তু, হ্যাঁ পরীক্ষা অবশ্যই অবশ্যই আসবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আছে কি, তড়িৎ বলরেখাগুলো কেন বদ্ধলূপ গঠন করে না। দেখো, তড়িৎ বলরেখা বদ্ধলূপ গঠন কখনো করবে না। তড়িৎ বলরেখা সবসময় তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, তাহলে বদ্ধলূপ যদি গঠন করলো কেউ, তাহলে সেক্ষেত্রে তো অভিমুখটা বারবার পরিবর্তিত হবে। তাহলে তড়িৎ বলরেখা কখনো তড়িৎ ক্ষেত্রে সে যদি অভিমুখ নির্দেশ করে মানে সে স্ট্রেট লাইন হবে, সে কখনো গোলাকার হবে না, এটা একটা পয়েন্ট হলো। আর 2 নম্বর, তাছাড়া কখনো আধান পরিবাহীর বাইরে পৃষ্ঠে অবস্থান, কখনো ভিতরে অবস্থান করে না, কোনো আহিত পরিবাহী বাইরে পৃষ্ঠে অবস্থান করে, এই জন্য বদ্ধলূপ গঠন করে না। তাহলে কি লিখবো আমরা, না তড়িৎ আধান পরিবাহীর বাইরে পৃষ্ঠে অবস্থান করে, এই জন্য তড়িৎ বলরেখা বদ্ধলূপ গঠন করে না। কি উত্তরটা আমি কি বলবো, তড়িৎ আধান, তাহলে যে কোনো আবেশী পরিবাহী বা আবিষ্ট পরিবাহী বা আবেশী পরিবাহী কি লিখবো, না আবেশী পরিবাহীর বাইরে পৃষ্ঠের বাহিরের পৃষ্ঠে, বাইরের পৃষ্ঠে তড়িৎ আধান অবস্থান করে। আর ওই জন্য দেখো, তড়িৎ আধান থেকে তো তড়িৎ বলরেখাগুলো নির্গত হবে, তাহলে তড়িৎ আধান যদি বাইরের পৃষ্ঠে অবস্থান করে, তাহলে তারা বদ্ধলূপ গঠন করবে কি করে, করে না এখন, তাই না। তাহলে আবেশী পরিবাহী বাইরের পৃষ্ঠে তড়িৎ আধান অবস্থান করে, তাই এরা বদ্ধলূপ গঠন করে না, এরা বদ্ধলূপ গঠন করে না, বদ্ধলূপ গঠন করে না। নেক্সট আছে, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিবিন্দু স্থাপন করলে তড়িৎ দ্বিবিন্দুর উপর লব্ধি বল কত হবে। এই দেখো, একটা তড়িৎ ক্ষেত্র ই দিয়েছি, এইদিকে করছে, তার মানে এদিকে প্লাস আধান আছে, এদিকে নিশ্চয়ই কি আছে, প্লাস আধান আছে, সমস্ত প্লাস আধান আছে, আর এদিকে গুলো সমস্ত কি আছে, মাইনাস আধান আছে। তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে যদি যায়, যাই হোক, এবার দেখো, তাহলে প্লাস আধান যে বলটা অনুভব করবে সেটা এফ সমান কিউ ই, তাহলে প্লাস কিউ ইন্টু ই, আর মাইনাস আধান যেটা বল প্রসার কি মাইনাস কিউ ইন্টু ই, তার মানে কি দাঁড়াচ্ছে, প্লাস আধান যদি এদিকে বল অনুভব করে, মাইনাস আধান কোন বল হচ্ছে বিপরীত দিকে, তারপর ওরা টর্ক ফিল করে, সে যাই হোক, কিন্তু দুটো বলের মান কি দেখো সমান, এটা এর মানও প্লাস কিউ মাইনাস কিউ ই, আর প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল প্লাস কিউ ই, মাইনাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল মাইনাস কিউ ই, প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল প্লাস কিউ ই, দুটো বলের মান সমান এবং বিপরীত, তাহলে লব্ধি বল কত হবে, 0। তাহলে লব্ধি বল কত হবে, লব্ধি বল কত, প্লাস কিউ ই প্লাস অফ মাইনাস কিউ ই, মানে তার কত হচ্ছে কিউ ই মাইনাস কিউ ই মানে কত, 0। তার লব্ধি বল কত হবে, 0। আগে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুকে 180 ডিগ্রি ঘোরাতে হলে কি পরিমাণ কার্য করতে হবে, তাহলে W সমান আমরা কি জানি, P 1 cos θ, এখানে বসিয়ে দিলে এটা তো কৃতকার্য, এটা হচ্ছে কৃতকার্য। দেখো, এই সমস্ত কোশ্চেন খুব ইম্পর্টেন্ট,
পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে। এইচএস, জয়েন্ট এন্ট্রান্স, জিমেন সব আসবে। হ্যাঁ, বিএসসি নার্সিং কিংবা এমনি মানে যেগুলো আমাদের জিএনএম হয় সেগুলো তো আসবে, নিটে আসবে। তোমরা ভালো করে অবশ্যই দেখবে। আইআইটিতেও এই কোশ্চেনগুলো আসে, ভালো করে দেখো। এই জন্য অনেক খেটে প্রশ্নগুলো তোমাদের জন্য রেডি করা হয়েছে, দেখো খুব ভালো। তাহলে এক্ষেত্রে আমি কি বসাবো না পিই 1 মাইনাস cos 180, cos 180 তো -1, তাহলে -1 আর মাইনাস কত +1, তাহলে কি দাঁড়াচ্ছে পিই 1 + 1 মানে কত দাঁড়াচ্ছে 2p। পিটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু এবং ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। হয়ে গেল। এর দ্বারা বিশিষ্ট একটি ঘনকের কেন্দ্রে কিউ আধান, তাহলে এই ঘনকের কেন্দ্রে কিউ আধান রাখা হয়েছে। তাহলে দুই বিপরীত তলের মধ্যে তড়িৎ প্রকাশ করতে হবে, এত খুব সহজ। এক্ষেত্রে ফাই সমান কত হবে q/ε, কত হবে q/ε। যদি বলতো প্রতিটি তলের মধ্যে তড়িৎ প্রকাশ কত, তখন q/6ε হতো। ঠিক আছে, এই গাউসের সূত্র খুব সোজা। কখন EDS 0 হবে, অর্থাৎ কখন EDS মানে তড়িৎ ফ্লাক্স শূন্য হবে, যদি আধান বাইরের পৃষ্ঠে অবস্থান করে, তাহলে আমরা কোনো তড়িৎ ফ্লাক্স পাবো না। তড়িৎ ফ্লাক্স তখনই পাই যখন তড়িৎ আধান থেকে নির্গত বলরেখা কোনো বদ্ধতলকে ছেদ করে যায়। তাহলে আধান যদি এইখানে অবস্থান করে, এই বাইরের পৃষ্ঠে, তাহলে তড়িৎ বলরেখা তো এই তলকে কি করে ছেদ করবে না, এইভাবে এটা বদ্ধতলকে ছেদ করতে পারবে না। তড়িৎ আধান এখানে থাকলে এইদিকে তড়িৎ বলরেখা বেরিয়ে যাবে, তাহলে তখন তড়িৎ ফ্লাক্স পাবো না। তাহলে 1 নম্বর কি বলে লিখতে পারি আমরা, এর উত্তরে আমরা 1 নম্বর লিখতে পারি। কখন এটা হবে না, যদি আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠ, বাহিরের পৃষ্ঠে অবস্থান করে, বাহিরের পৃষ্ঠে অবস্থান করে। 2 নম্বর কন্ডিশন কি হতে পারে না, দেখো কোন তলকে, কোন বদ্ধ তলকে, যদি কোন বদ্ধ তল, এইভাবে কোনো বদ্ধ তল, এই একটা বদ্ধ তল, এখানে যতগুলো তড়িৎ বলরেখা ঢুকবে আর ততগুলোই যদি বেরিয়ে যায়, তাহলে এর অভ্যন্তরে ফাই কত হবে 0। তাহলে কি লিখবো না, কোনো বদ্ধ পরিবাহীর অভ্যন্তরে প্রবেশ করা তড়িৎ বলরেখার সংখ্যা এবং ওই পরিবাহী থেকে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা সমান হলে তাহলে মোট তড়িৎ ফ্লাক্স 0 হবে। তাহলে 2 নম্বর কন্ডিশন কি লিখতে পারি, 2 নম্বর কন্ডিশন কি লিখবো না, কোনো বদ্ধ পরিবাহী অভ্যন্তরে প্রবেশ করা তড়িৎ বলরেখা বা তড়িৎ ফ্লাক্স, অভ্যন্তরে প্রবেশ করা তড়িৎ বলরেখা সংখ্যা বদ্ধতল থেকে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা সমান হলে EDS 0 হবে বা মোট ফ্লাক্স শূন্য হবে। তাহলে যদি পরিবাহীর বাইরের পৃষ্ঠে আধান অবস্থান করে, তাহলে কি হবে E.ds কত হবে 0 হবে বা ফাই কত হবে 0 হবে। এবার বলছে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের অভ্যন্তরে তড়িৎ দ্বিমেরু স্থাপন করলে ঘনকের অভ্যন্তরে তড়িৎ ফ্লাক্স কত হবে। দেখো এর আগে আমরা যেগুলো করলাম, কোন ঘনকের অভ্যন্তরে একটা আধান রেখেছি, তার জন্য তড়িৎ ফ্লাক্স কত হবে। কিন্তু এটা একটা চালাকি করেছে, কি করেছে না, আমি ঘনকের অভ্যন্তরে তড়িৎ দ্বিমেরু রাখবো, তার তড়িৎ ফ্লাক্স কত হবে 0 হবে। কারণ ঘনকের অভ্যন্তরে মোট লোভ দিয়া মোট আধান কত হবে +q আর -q 0, এর ঘনকের কোনো তড়িৎ ফ্লাক্স পাবো না। তাহলে কি বলবো না, ঘনকের অভ্যন্তরে মোট তড়িৎ ফ্লাক্স, ঘনকের অভ্যন্তরে
মোট আধান কত হবে? মোট আধান প্লাস কিউ আর মাইনাস কিউ 0। দেখো তড়িৎ দ্বিমেরু মানে কি? এই তড়িৎ দ্বিমেরু মানে কি? এখানে প্লাস কিউ আছে আর এখানে মাইনাস কিউ আছে, তাহলে মোট আধান কত হবে? 0। তাহলে তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে তড়িৎ ফ্লাক্স কত হবে? শূন্য হবে। তাহলে ঘনকের অভ্যন্তরে যদি কোনো তড়িৎ দ্বিমেরু রাখা হয় তাহলে তার তড়িৎ ফ্লাক্স কত হবে? শূন্য হবে। এবার আমরা আসছি পরবর্তী কোশ্চেন, যে একটি সমবিভব তল তড়িৎ বলরেখার সঙ্গে যে কোণ করে। দেখো সমবিভব তল যে কোনো তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলকে কি করে? লম্বভাবে ছেদ করে, তাই না? কিভাবে ছেদ করে? লম্বভাবে ছেদ করে। তাহলে কোণ কত হবে? 90 ডিগ্রি হবে, সোজা। তাহলে এর অপশন কোনটা হবে? বি দাগের অপশনটা হচ্ছে আমার হবে এটা। এবার বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলককে কিউ আধান আহিত করা হলো, গোলকের ভিতরে তড়িৎ বিভব কত হবে? তাহলে তড়িৎ বিভব কত হবে? কিউ বাই 4πε r হবে। কোনটা হবে? এইটা হবে। আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে? দেখো গোলকের অভ্যন্তরে কোনো আধান থাকে না, তাহলে গোলকের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে? শূন্য হবে। তোমাকে এখানে বলেছি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে কিউ আধানে আহিত করা হলো, গোলকের ভিতরে তড়িৎ বিভব এইটা হবে, ও তড়িৎ প্রাবল্য কত হবে? শূন্য হবে, মানে এইটা হবে। তড়িৎ বিভবে তো একটা ফর্মুলা কিউ বাই 4πε r, ঠিক আছে? কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে কোনোটা গোলকের, এই এটা গোলকের, এই একটা গোলক, এর এখানে কিউ কত? 0। তাহলে কিউ তো আছে আমার বাইরে, তাহলে আমি এখানে ই কত হবে? 0। ই কত হবে? ই কিন্তু 0 হবে, তাই না? কিন্তু তড়িৎ বিভবটা আমি কিন্তু পাবো, কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু আমি পাবো না, ঠিক আছে? এবার আসছি কিউ আধান বিশিষ্ট একটি ঘনকের শীর্ষবিন্দুতে কিউ আধান রাখা হলো। তাহলে একটা ঘনক আমরা ড্র করলাম, ঠিক আছে? এই ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে? ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু কি হয়? সমান হয়। তুমি এই শীর্ষবিন্দুতে কিউ আধান রেখেছো, তাহলে শীর্ষবিন্দুতে কিউ আধান রাখলে তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে শীর্ষবিন্দুতে কিউ আধান থাকলে, শীর্ষবিন্দুতে কিউ আধান থাকলে তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে কিউ বাই 8ε0 কত হয়? কিউ বাই 8ε। কিন্তু এখানে বলছে তিনটি তলের তড়িৎ ফ্লাক্স কত হবে, কিন্তু এর নিকটবর্তী তিনটি তলের তড়িৎ ফ্লাক্স শূন্য, মানে কাছাকাছি ধরো এই তিনটে তড়িৎ তলের জন্য তড়িৎ ফ্লাক্স শূন্য, তাহলে অপর তড়িৎ তলগুলোর জন্য তুমি তড়িৎ ফ্লাক্স পাবে, সেখানে তড়িৎ ফ্লাক্স কত হবে? না, এক্ষেত্রে কার্যকারী তড়িৎ ফ্লাক্স কত হবে? এই উত্তরটা। তাহলে কার্যকারী তড়িৎ ফ্লাক্স কত হবে? না কিউ বাই 3 × 8ε0, মানে কিউ বাই 24ε0। কেন? যেহেতু তিনটি তলের তড়িৎ ফ্লাক্স শূন্য, যেহেতু তিনটি তলের তড়িৎ ফ্লাক্স শূন্য, সেই জন্য কার্যকারী তড়িৎ ফ্লাক্স কত হবে? না কিউ বাই 3 × 8ε0 কত? 24ε0। তাহলে কোনটা হবে? না আমার এইটা হচ্ছে ডি দাগের অপশনটা হচ্ছে আমার ঠিক। এবার বলছে 10 কুলম্ব আধানকে Q1 ও Q2 দুটি আধানে বিভক্ত করা হলো। 10 কুলম্ব আধানকে Q1 এবং Q2 দুটি আধানে তো হয়েছে না 10 কুলম্ব আধানকে Q1 ও Q2 দুটি আধানে বিভক্ত করা হলো, তাই না? তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব বলেছে 30 সেন্টিমিটার। তাহলে এখানে দুটো আধান আছে, এখানে ধরো Q1 আছে, এখানে ধরো Q2 আছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত?
30 সেন্টিমিটার। ঠিক আছে, তোমাকে কি বের করতে বলছে যে কিউ আধানের উপর কখন কার্যকরী বলটা সবচেয়ে বেশি হয়। তাহলে আগে আমি তাহলে কিউ টু কত হচ্ছে, তাহলে 10 মাইনাস কিউ ওয়ান নাকি এত। এখন এফ কার্যকরী বল কত হচ্ছে, এফ সমান কত হবে, তাহলে 10 মাইনাস কিউ ওয়ান মানে এটা কিউ টু ইন্টু কিউ ওয়ান বাই কত 30 সেন্টিমিটার স্কোয়ার, তাই না, 30 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া স্কোয়ার, তাই কি আর দূরত্ব স্কোয়ার। এবার এটাকে মিটার টিটার কনভার্ট করতে হবে, চাক সেটা পরে আসছি। কিন্তু যেহেতু মানে সবচেয়ে সর্বোচ্চ বল বের করতে বলেছে, তার জন্য এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমরা কি করব, জিরো করে দেবো। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কি করে দেবো, জিরো করে দেবো। তাহলে সর্বোচ্চ কার্যকারী বলের ক্ষেত্রে df বাই dq1 কত হবে, জিরো। যদি করে দেওয়া হয় তাহলে বের কর কত দাঁড়াচ্ছে দেখো, তাহলে d বাই dq1, আচ্ছা এটা গুণ করলে কত আসবে, এটা গুণ করো কত হবে না 10q মাইনাস q1 স্কয়ার নাকি, এটা ডেরিভেটিভ কত দাঁড়াচ্ছে, এটা সমান 0 তাই তো নাকি, d বাই এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে কত আমার 10 মাইনাস 2q1 সমান কত 0। তার মানে কি দাঁড়াচ্ছে, বা q1 সমান কত দেবো, এটা 2q সমান 10, তাহলে q1 সমান কত হবে 10 বাই 2 মানে 5 কুলম। তাই তো q1 যদি 5 কুলম হয় তাহলে q2 ও 5 কুলম হবে। তার মানে আমার অপশনটা কোনটা ঠিক হবে, এর দিকে অপশন ঠিক। দেখো দুটো আধানের সমষ্টি 10 কুলম, তাহলে একটা যদি 5 কুলম হয় তাহলে অপরটা কত 5 কুলম হবে। খুব সহজ, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, খুব পরীক্ষাতে আসে কিন্তু ভালো করে দেখবে। দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি তোমাদের আলোচনা করব, ঠিক আছে, এটাও খুব পরীক্ষাতে আছে, খুব পরীক্ষাতে আছে। এই যে কোনো একটি অঞ্চলের তড়িৎবিভব ভি দেওয়া আছে, ভির একটি ইকুয়েশন দেওয়া আছে, তোমাকে বলছে তড়িৎ ক্ষেত্র পাবল নির্ণয় করতে হবে। খুব সোজা, ই সমান ভি ডিএক্স বা ভি ডিআর, তার সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। এখানে কিন্তু আমরা ভি দেওয়া আছে মানে ই সমান গ্র্যাড ভি বের করবো, কি করব গ্র্যাড ভির সূত্র লাগাবো, ঠিক আছে। তাহলে ই কি লাগাবো, কোন ফর্মুলা লাগাবো, ই সমান মাইনাস গ্র্যাড ভি, গ্র্যাড ভেক্টর গ্র্যাড সমান কি হয়, এই গ্র্যাড সমান কি হয় না মাইনাস গ্র্যাড সমান কি হয় ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড এ ক্যাপ। যাই হোক এই সূত্রটা আমরা এখন ফেলবো, ঠিক আছে। তাহলে গ্র্যাড ভি মানে এই ভিটাকে একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, একবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, একবার জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ঠিক আছে। তাহলে ডেল ভি বাই ডেল এক্স, তুমি এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, দেখো 6y হবে, তাই না, তাহলে 6y আর টোটাল টার্ম দেবো, এখানে কিন্তু x এর টার্ম কিছুই নেই, তাহলে পুরো কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এবার ডেল ভি বাই ডেল ওয়াই করো, ডেল ভি বাই ডেল ওয়াই করো, কত আসবে বলো, ডেল ভি বাই ডেল ওয়াই করলে এখানে এইটা আসছে, এইটা আসছে, এইটা আসছে, সবগুলো আসছে, তাহলে কি পাবো না 6x কি পাচ্ছি 6x মাইনাস 1 প্লাস 2z। দেখো y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম তাহলে 6x হবে, আর y ডেরিভেটিভ করলে তো 1 হবে, আর কত হবে 2z। এবার যদি ডেল ভি বাই ডেল জেড করি তাহলে কত আসছে, ডেল ভি বাই ডেল জেড করো, ডেল ভি জেড করলে কত হবে, এইটা কিছু হবে না, এইটা হবে না, শুধু 2y হবে, তাই না, কত হবে 2y। তাহলে আমি এখানে পুরো ই সমান তাহলে কি পাবো আমরা
এই মাইনাস গ্র্যাড ভি, তাহলে মাইনাস, তাহলে গ্র্যাড ভি মানে এটা পাবো, মানে ডেল ভি বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ভি বাই ডেল জেড কে ক্যাপ সমান কত পাবো, মাইনাস, মানটা বসাও কত 6 তাহলে 6 ওয়াই আই ক্যাপ, তারপর কত হবে, আচ্ছা এটা তাহলে আমি থার্ড ব্র্যাকেটে দিয়ে দিই, তার কত পাবো ডেল ভি ডেল ওয়াই মানে এটা, তাহলে প্লাস 6x মাইনাস 1 প্লাস 2z প্লাস 2y হয়ে গেল। এবার মানটা বসাও, এবার এর মানটা কিসে বসাবো, আমি এর ভ্যালু কি বসাবো একবার না, কোন পয়েন্টটা বলে দিয়েছে, পয়েন্টটা আমাদের বলেছে 1 1 0, তাহলে 1 1 0 মানে কি x এর মান 1 y এর মান 1 z এর মান 0, তাহলে বসানো হোক, ভেক্টর ফর্ম দেব, এখানে ভেক্টর ফর্ম দেব, তাহলে কি হবে y এর মান কত 1, তাহলে মাইনাস, তাহলে 6 i ক্যাপ, তারপর এটা x এর মান কত 1, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে প্লাস, এখানে বসাও 6 x এর মান 1 মাইনাস 1 z এর মান 0, তাহলে প্লাস 2 ইনটু 0 j ক্যাপ, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস 2, আচ্ছা এটা j ক্যাপ, তাই তো এটা j ক্যাপ আর এটা হচ্ছে k ক্যাপ, তাই না, জেড এর 2 হয় তাহলে 2 k ক্যাপ, তাহলে 2 y এর মান কত 1 2, তাহলে এখানে 1 বসে গেল, তাহলে শুধু 2 k ক্যাপ হবে, তাহলে আলটিমেট জিনিসটা কি দাঁড়াচ্ছে মাইনাস 6 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ, তাই তো, তাহলে কোন অ্যানসারটা দাঁড়াচ্ছে আমাদের, তাহলে মাইনাস 6 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ, মানে কোন অ্যানসারটা দাঁড়াচ্ছে, তাহলে অপশনটা সি এর অপশন, কোনটা দাঁড়াচ্ছে তাহলে সি এর অপশনটা দাঁড়াচ্ছে, তাহলে সি এর অপশনটা করে দিলাম। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে, একটি আহিত গোলকের ফাঁপা পরিবাহীর ভিতরে এবং বাইরে তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দূরত্বের সঙ্গে কিরূপ পরিবর্তিত হয় চিহ্নিত করতে বলছে। দেখো একটা আহিত পরিবাহী, একটা গোলক আছে, এই ধরো একটা গোলক, এই গোলকের এই ব্যাসার্ধ কত r, দেখো গোলকের ব্যাসার্ধ যদি r হয় তাহলে এখানে তড়িৎ বিভব v কত হবে না q বাই 4 পাই এপসাইলন নট r, তাই না। কিন্তু যত তুমি দূরের দিকে সরে যাবে তত তড়িৎ বিভব কিন্তু কি হবে কমতে থাকবে, কিন্তু এই গোলকের এই পৃষ্ঠের চারিদিকে তড়িৎ বিভব কিন্তু অপরিবর্তনীয় ধ্রুবক, যত দূরের দিকে যাবে তড়িৎ বিভব তত কি হবে কমতে থাকবে। এই জন্য দেখো এই গোলকের মধ্যে তড়িৎ বিভবটা ধ্রুবক রাখা হয়েছে, দূরত্বের সঙ্গে তড়িৎ বিভব কি হচ্ছে কমছে, ঠিক আছে। তাহলে তড়িৎ বিভবের মান সবচেয়ে বেশি কোথায়, তার এই পরিধির উপরে, এই যে এখানে সবচেয়ে তড়িৎ বিভবের মানটা বেশি, যত তুমি আর দূরত্বে মানে এই যত এইটা গোলক যত তুমি দূরের দিকে সরবে তড়িৎ বিভবের মান তত কি হচ্ছে কমবে। দেখো তড়িৎ বিভবের মানটা এখানে সবচেয়ে বেশি, তারপর ধীরে ধীরে মানটা কমে যাচ্ছে, ঠিক আছে। এবার আসছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। দেখো এই গোলকের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত 0, এখানে ই কত 0, এই জন্য দেখো এখানে ই 0। হ্যাঁ, এবার তুমি কি হচ্ছে তুমি যত দূরের দিকে যাবো, এবার এইখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত সবচেয়ে বেশি, এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত, এখানে এই পরিবার এই উপরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত না ই সমান q বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার, কিন্তু যত তুমি দূরের দিকে যাবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি হচ্ছে কমতে থাকবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দূরত্বের বর্গের ব্যস্ততার দ্বিগুণে কমে যাচ্ছে। আর তড়িৎ বিভব তুমি যত এই গোলক থেকে দূরে সরবে, এর পরিধি থেকে দূরে সরবে তত সে কমতে থাকে, তাই না। এই গোলকের চারপাশে যে ক্ষেত্রফল মানে জাস্ট এই পরিধি যে আছে, তার একটা গোলকের যে পরিধি
তো যত দূরে সরবে ততই তার তড়িৎ বিভব কমতে হবে। কেন? তড়িৎ বিভব হচ্ছে দূরত্বের মানে দূরত্বের সহিত ব্যস্তানুপাতিক, আর তড়িৎক্ষেত্রের প্রভাব হলো বর্গের সহিত ব্যস্তানুপাতিক। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর নয়, তোমরা ভালো করে দেখলে এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা ভালো করে ফলো করবে, এগুলো পরীক্ষা অবশ্যই আসবে। আমি এছাড়াও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, আমি পরবর্তী একটা ক্লাসে তোমাদের আমি সেগুলো বলবো। এগুলো সব শর্ট কোশ্চেন বললাম, যেগুলো জয়েন্টে আসবে, এইচএসে আসবে, নিটে আসবে, জিমে, তোমরা সবাই ভালো করে দেখবে। এগুলো বিএসসি নার্সিংও এই প্রশ্নগুলো আসবে। যেটা বলছি এই প্রশ্নগুলো অবশ্যই দেখে ভালো করে, এগুলো অবশ্যই আসবে পরীক্ষা, একদম 100% আসবে। আর যেটা সবসময় বলি তোমাদেরকে, যদি আমার এই পড়াটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পড়াটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে, কমেন্টস করবে যদি ভালো লাগে। যদি কোনো আরও কিছু জানার ইচ্ছে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে বেশি বেশি করে পড়বে।